উদ্যোগ আরো আগে নেওয়ার কথা ছিল, কিন্তু আমরা সময় করে উঠতে পারছিলাম না। তো এখন আজকে হচ্ছে। আমাদের মূলত প্রেস মিটের এই উদ্যোগ মূলত যে কারণে করা, সেটা হচ্ছে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া। আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে, বিশেষ করে আমার মন্ত্রণালয় রিলেটেড, তথ্য সম্প্রচার মন্ত্রণালয় যেটা আছে, এবং সামগ্রিকভাবে পুরো মিডিয়া সিনে কি চলতেছে, টেলিভিশন স্টেশন থেকে শুরু করে পত্রিকা এবং রেডিও এবং অনলাইন, বিশেষ করে এখন তো অনলাইন অনেক বেশি। তো আমি আপনাদের থেকে প্রশ্ন শুনতে চাই, আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য এসেছি। কিন্তু আমি মনে করি যে প্রশ্নটা সীমিত রাখা উচিত শুধুমাত্র আমার মন্ত্রণালয় রিলেটেড আলোচনায়। পলিটিক্যাল আলোচনায় আমি আজকে আগ্রহী না, যে আপনারা ওই আলোচনা বা ওই প্রশ্নগুলোতে আমি আগ্রহী না। বরং মন্ত্রণালয় থেকে যে বিষয়গুলো আছে, আমি যদি বলি আপনাদের অন্তত এই পুরা কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশনের টোনটা ঠিক করার জন্য, সেটা হচ্ছে আমাদের মন্ত্রণালয়ের যে সংস্কার কমিশনের যে প্রস্তাবনা আছে, তার মধ্যে মোট 23টি প্রস্তাবনা ছিল আশু করণীয়, যেটা এই গভর্নমেন্টের যে সময়সীমা আছে এর মধ্যে করা সম্ভব। আমাদের মন্ত্রণালয়ের পরবর্তীতে পর্যালোচনা করে মন্ত্রণালয়ে যারা আছেন আমলা এবং যারা আমাদের কর্মকর্তারা আছেন, তারা মিলে পর্যালোচনা করে মোট 13টি প্রস্তাবনা বাস্তবায়নের জন্য উদ্যোগ নিয়েছেন, এবং আমরা এটা খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন। এবং এগুলো খুবই যে বড় কিছু এরকম না, কিন্তু আমাদের যে সময়সীমা আছে 4 মাস, তখনকার জন্য ছিল 3 মাস, এখন তো আর হয়তো 1 মাস আছে। কারণ এই যে জিনিসগুলো করা হবে সেটা ক্যাবিনেটেই করতে হবে, অথবা নীতিমালা বা অধ্যাদেশ প্রণয়ন করে করতে হবে। যেই সব জিনিসগুলো, সেটা আমরা নভেম্বরের পরে আর করতে পারবো না, কারণ নভেম্বরেই হয়তো ক্যাবিনেট ক্লোজড হয়ে যাবে, ক্যাবিনেট মিটিংটা। এরপরে সরকার নির্বাচন কমিশন দায়িত্ব নেবে, এবং নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পরে স্বভাবত আর ক্যাবিনেট বসে না। ফলে আমরা যতটুকু আইন প্রণয়নের যে জায়গাগুলো আছে সেগুলোই আগামী মাসের মধ্যে সমাধান করতে চাই। আর যেগুলো আমাদের মন্ত্রণালয় থেকে নির্দেশনার মাধ্যমে করা সম্ভব, সেগুলো আমরা করে ফেলবো শীঘ্রই। এটা হচ্ছে আমাদের সংস্কার প্রস্তাবনা বিষয়। সংস্কার প্রস্তাবনায় গণমাধ্যম যে কমিশন গঠিত হয়েছে, সেখানে অনেকগুলো বিষয় ছিল আপনাদের মিডিয়া রিলেটেড, যে মিডিয়ার মালিকানা বিষয়, বিশেষ করে যেটা করে যেতে পারলে সবচেয়ে ভালো হতো, সেটা হচ্ছে ওয়ান হাউস ওয়ান মিডিয়া পলিসি। এইটা আমরা করতে পারিনি। এটা করার জন্য অনেক দীর্ঘ সময়ের প্রয়োজন, কারণ এটার সাথে অনেক কিছু ইনভলভ, অনেক মালিকানা থেকে শুরু করে আরও বিষয়গুলো ইনভলভ আছে। আর আরেকটা গুরুত্বপূর্ণ প্রস্তাবনা ছিল হচ্ছে গণমাধ্যম কমিশনের, সেটা হচ্ছে সাংবাদিকতা সুরক্ষা আইন। সেটা আমরা অলরেডি বেটিংয়ে পাঠিয়েছি, এটা কাজ চলতেছে। আমরা আশা করি এটা শেষ হবে এবং আমরা ক্যাবিনেটে তুলতে পারবো, যে সময় আছে আমাদের হাতে। আরেকটা আইন আমরা পর্যালোচনা করছি, গণমাধ্যম কর্মী আইন, যেটা বিগত সরকার করে গেছে। ফলে বিগত সরকার যেভাবে আইন করে, সেই আইনের অনেকগুলো ফাঁকফোকর রাখার বিষয় আছে, বা ওখানে তাদের মতো করে যেভাবে তারা রাষ্ট্র বা সাংবাদিকদের দেখতে চাইছে। ফলে আমরা ওই আইনটা পর্যালোচনা করছি। ওই আইনটা পর্যালোচনা করে যদি আমরা ওখান থেকে ভালো কিছু মনে করতে পারি, ওখান থেকে হয়তো আমরা নিব। ওই আইনটাকে আমরা অলরেডি পর্যালোচনার জন্য পাঠিয়েছি। এছাড়া আমাদের বেসরকারি টেলিভিশনের জন্য কোনো আইন নেই বিধিবদ্ধ। তো যেটা হয়েছে, গত 15-16 বছরে অনেক টেলিভিশন দেওয়া হয়েছে বেসরকারি মালিকানায়, বিভিন্ন জনকে দেওয়া হয়েছে, বিশেষ করে অধিকাংশ দেওয়া হয়েছে আওয়ামী লীগের রাজনৈতিক বিবেচনায়। ফলে এবং দেওয়া হয়েছে এমন লোকদেরকে যাদের হচ্ছে যে গ্রুপ অফ কোম্পানিজের মালিক যারা। ফলে এখন বাংলাদেশের অধিকাংশ গ্রুপ অফ কোম্পানিজের একটা করে টেলিভিশন আছে। সো এটা একটা চলছিল। তো আমরা ওইটা পর্যবেক্ষণ করছি, এবং আমরা চাচ্ছি যে টেলিভিশন নীতিমালাটা করে দেওয়া যায় কিনা। আর এর বাইরেও অনলাইন এবং ওটিটির ধারণাটা অনেক বড়। সরি, ওটিটি নিয়ে আমরা, বা অনলাইন যে প্ল্যাটফর্মগুলো আছে সেটার যেই পরিধি,
সেই পরিধি অনেক বড়। এখন ওখানে আমরা একটা পর্যালোচনা করছি হচ্ছে আইসিটি ডিভিশনের সাথে মিলে, যে আইসিটি ডিভিশন আমাদেরকে প্রস্তাব দিবে যে কিভাবে কোন বিষয়গুলো আমাদের মন্ত্রণালয়ের অধীনে থাকবে আর কোন বিষয়গুলো আইসিটি ডিভিশন অথবা ডাক ও টেলিযোগাযোগের অধীনে থাকবে। তো ওখানে একটা বড়সড় সংকট হচ্ছে যে কারণ ওনাদের মাধ্যমেই তো আসলে সবগুলো সম্প্রচারিত হয় অনলাইনে, কারণ ওনারা স্যাটেলাইট থেকে শুরু করে অন্যান্য সুবিধাগুলো আপনাদেরকে দেন, বা টিভি চ্যানেলগুলো থেকে শুরু করে অন্যদেরকে, বা ওনারাই এগুলো দেখভাল করেন। ফলে আমার কথা ছিল, যে বক্তব্য ছিল যে কন্টেন্ট যা হবে সেটা আমাদের, আর কন্টেন্টটা যখন অনলাইনে পাবলিশ হবে সেটা আপনাদের। ফলে ওইভাবে আমরা এটাকে রিডিফাইন করার চেষ্টা করতেছি। আশা করি যেটা আগামী সপ্তাহের মধ্যে আমরা একটা জায়গায় পৌঁছতে পারবো, যাতে হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে যে এই কন্টেন্টগুলো আসবে সেই কন্টেন্টগুলোর ব্যাপারে আমরা একটা ব্যবস্থা নিতে পারি, যে এইগুলো রেগুলেট করার জন্য। কারণ অনলাইন কন্টেন্টই খুবই একটা কি বলে, যেটা শফিক ভাই বললেন, যে একজন পটোকার্ড ছাপালো, দেখা গেল যে পটোকার্ডটা 150টা 200টা আউটলেট থেকে ছাপাইয়া দিল, এবং যে কেউ চাইলে অনলাইনে একটা ওয়েবসাইট খুলে সংবাদ প্রচার করতে পারতেছে। ফলে কোনো অ্যাকাউন্টেবিলিটি এখানে নেই। তো আমরা চেষ্টা করছি, এবং ওখানে ইউটিউবে এবং বিভিন্ন মাধ্যমে যারা কোনো কিছু পাবলিশ করবেন যেটা ফাইন্যান্সিয়াল বেনিফিট আছে, সেটা আমরা রেজিস্ট্রেশন বা লাইসেন্সের আওতায় আনার পক্ষে। ফলে এগুলো আমাদের পর্যালোচনায় আছে। এর বাইরে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আমাদের পত্রিকাগুলো যেগুলো আছে ওগুলোর খুবই রুগ্ন দশা। আমরা গত 3 মাসে জুলাই থেকে শুরু করে আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত আমরা একটা আমাদের ডিএফপি থেকে যে টিম পাঠিয়ে আমরা সবগুলো পত্রিকার অধিকাংশ, সব যদি না হয় অধিকাংশ পত্রিকারই প্রচার সংখ্যা কত চাপায় এবং কিভাবে চাপাচ্ছে এগুলো সবকিছু জানার চেষ্টা করেছি। খুবই খারাপ অবস্থা পত্রিকার। 500 কপি 1000 কপি চাপায়। অনেক বড় বড় পত্রিকা, নামে বড়, কিন্তু দেখা যাচ্ছে যে 20,000 কপির উপরে চাপা হচ্ছে না। তো এই পুরো পরিস্থিতিটা আমরা পর্যবেক্ষণ করে আমাদের সংস্কার কমিশনের যে প্রস্তাবনা অনুযায়ী আমরা হচ্ছে যে প্রচার সংখ্যাটা কমানোর পক্ষে, আর হচ্ছে বিজ্ঞাপনের হার বাড়ানোর পক্ষে। বিজ্ঞাপনের হার যেটা আছে সেটা থেকে ডাবল করে দেওয়ার পক্ষে। আর কিন্তু সেই ক্ষেত্রে আমরা যেটা চাইবো যে প্রচার সংখ্যা যেটা সত্যিকার প্রচার সংখ্যা এটা যাতে দেখানো হয়। এখন যেটা হয় পত্রিকাতে 3 লাখ যদি 1,50,000 একটা ক্যাপ আছে, ওইটা যদি আপনি না দেখান তাহলে আপনি একটা নির্দিষ্ট মূল্যের হচ্ছে বিজ্ঞাপন পাবেন না। ফলে বড় বড় পত্রিকাগুলো বা যারা বড় বড় রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত তারা ফোন দিয়ে ডিএপিতে বলেন যে আমাদেরকে এটা 1.5 লাখ বানিয়ে দেন, নাহলে তো আমরা 900 টাকার বিজ্ঞাপনটা পাচ্ছি না। ফলে এই যে ক্রাইসিসটা আছে এটাকে মিটিগেট করার জন্য সংস্কার কমিশনের প্রস্তাবনা আছে। আমরা বিজ্ঞাপনের হার বাড়াবো, কিন্তু আমরা চেষ্টা করব যে যেটা সঠিক প্রচার সংখ্যা সেটা প্রচার করার জন্য। আর স্থানীয় পত্রিকা এবং ইংলিশ যেই আমাদের নিউজ পেপারগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমরা যেটা করার চেষ্টা করছি সেটা হচ্ছে স্থানীয় পত্রিকাতেও আমরা প্রচার সংখ্যা কমিয়ে দিব। 1000ও বের করা সম্ভব না আমরা জানি। ফলে প্রচার সংখ্যা কমিয়ে ওদেরকেও আমরা বিজ্ঞাপনের হার বাড়াবো ওদের জন্য। আর যেটা করব সেটা হচ্ছে ইংলিশ পত্রিকার ক্ষেত্রেও প্রচার সংখ্যা কমিয়ে দিব, কারণ ইংলিশ পত্রিকা গড়ে 20-25 হাজার উপরে চাপা হয় না। সেটা আমাদের পর্যবেক্ষণ, আমরা যেটা প্রেসে আমরা পাঠিয়েছিল, হকারদের সাথে যোগাযোগ করেছে বা বিভিন্ন মাধ্যমে আমরা যতটুকু সুযোগ আছে জানার সুযোগ নিয়েছি। ফলে আমরা চাইবো যে ওগুলো প্রচার সংখ্যা কমুক কিন্তু বিজ্ঞাপনের হার বাড়ুক। এই সুবিধা আমরা কেন দিব? মানে সংবাদ মাধ্যম এটা তো মালিকদেরকে, সম্পাদকরা আমরা এই সুবিধা কেন দিব? তো এই কথা বলার জন্য আজকে এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় প্রেস মিটের। সেটা হচ্ছে আমরা যেটা শফিক ভাই বললেন, আমরা একটা বেসিক স্যালারি সাংবাদিকদের জন্য প্রস্তাব করে যেতে চাই, এবং সাংবাদিকদের যদি এই বেসিক স্যালারি না দেওয়া হয় তাহলে ওই পত্রিকা আমরা বা আউটলেটকে আমরা এই সুবিধা দিব না। এবং পত্রিকা মালিক এবং সম্পাদকরা যদি ইমিডিয়েটলি যদি এটা বাস্তবায়নের উদ্যোগ না নেন তাহলে আমরা এই সংস্কারের দিকে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই পুনর্বিবেচনা করব। কারণ আমরা গভর্নমেন্ট থেকে আপনাদেরকে সুবিধা দিব, 900 টাকার বদলে 1800 টাকার বিজ্ঞাপন দিব,
আমার রাষ্ট্রের জনগণের টাকায় আপনাকে বিজ্ঞাপন দিব, জনগণের টাকায় আপনার প্রতিষ্ঠান, আপনার প্রাইভেট প্রতিষ্ঠান আমি চালু রাখবো, কিন্তু আপনি হচ্ছেন যে জনগণকে বেক করবেন না। আপনার এখানকার যে সাংবাদিক আছে, সাংবাদিকদেরকে আপনি ন্যায্য বেতন দিবেন না। ফলত যে ক্রাইসিসটা তৈরি হয়, যে নৈতিক যে সংকট তৈরি হয়, যে সাংবাদিকরা এখানে ওখানে কোট আনকোট খ্যাপ মারে এবং যেটা করে যে এক ধরনের রাজনৈতিক লেজুর বৃত্তির ভিতরে ঢুকে, ফলে এই দুর্বৃত্তপনাটা বন্ধ করার জন্য অবশ্যই সাংবাদিকদের একটা ডিগনিফাইড লাইফ দিতে হবে। আমরা ওয়েজ বোর্ডের জন্য অন্তত 3-4 বার চেষ্টা করেছি যে বসে নোয়াব এবং যেই অ্যাটকো এবং আরো অন্যান্যদেরকে মিলে বসে একটা সমাধানে আসার জন্য, কিন্তু আমার কাছে মনে হচ্ছে গত 3-4 মাসে আমার চেষ্টা আমি সফল হতে পারিনি। আমাদের এখন বেসিক স্যালারি যেই প্রপোজিশন, ওখানে আমরা যাব এবং সেটা যাব শর্ত সাপেক্ষে। এবং টেলিভিশন মিডিয়া আমার কাছে একটা প্রস্তাব করেছে, এটাও শর্ত সাপেক্ষ করে দিব। আমরা ডিজিটাইজেশন করব টেলিভিশন মিডিয়ার, টেলিভিশনের যদি ডিজিটাইজেশন হয় কয়েকশো কোটি টাকা রেভিনিউ বাড়বে টেলিভিশনের, মানে এই যে আপনাদের প্রাইভেট টিভি চ্যানেলগুলো কয়েকশো কোটি টাকা। এবং এখানে আমাদের যে কেবল টিভি নেটওয়ার্কে যারা কাজ করেন, যারা মালিক বা ব্যবসায়ী, তারাও উপকৃত হবেন এবং টেলিভিশন মালিকরাও উপকৃত হবেন। এবং আমরা টিআরপিটা নির্ধারণ করতে পারবো এবং আমরা তখন দেখতে পারবো যে কোন টিভিটা আসলে মানুষ দেখে, এটা একেবারে ঠিক করা যাবে ডিজিটাইজেশনের কারণে। ফলে প্রত্যেকটা টেলিভিশন তাদের পারফরমেন্সের ভিত্তিতে ভালো বিজ্ঞাপন পাবে, ভালোভাবে তারা বেঁচে থাকতে পারবে এবং তারা এটা ব্যবসায়িকভাবে সফল একটা প্রতিষ্ঠান করতে পারবে। সেই সুবিধাও আমরা দিব এই শর্ত সাপেক্ষে যে সাংবাদিকদেরকে একটা বেসিক স্যালারি দিতে হবে। বেসিক স্যালারি দিয়ে এন্ট্রিতে বেসিক স্যালারি একটা লিমিট আমরা ঠিক করতে চাই। এরপরে পরবর্তীতে আপনারা ইনক্রিমেন্ট যেভাবে দিবেন আপনাদের পরবর্তীতে পেশাদারিত্বের জায়গা থেকে, পেশাগত অভিজ্ঞতার জায়গা থেকে যেটা আপনারা বৃদ্ধি করার করবেন। কিন্তু একটা এন্ট্রি পয়েন্টে যদি আপনি 12,000, 13,000, 15,000 এই বেতনে আমরা মনে করি না সাংবাদিকদেরকে এইভাবে আমরা রেখে যেতে পারি। এই গণঅভ্যুত্থানের পরে আমাদের প্রমিস ছিল অন্তত মিডিয়ার জায়গাতে 2টা প্রমিস। একটা হচ্ছে নেগেটিভ প্রমিস, সেটা হচ্ছে আওয়ামী লীগের যে দৌরাত্ম, ফ্যাসিস্টদের যে দৌরাত্ম, সেটা কমানো। আমরা এটাতে খুব সফল হয়েছে, এটা আমি বলতে পারবো না, চেষ্টা করেছি যতটুকু করা যায়। কিন্তু আমরা যেহেতু শেখ মুজিবের মতো মিডিয়া বন্ধ করে দিতে চাই না এবং কালো যে অধ্যায়, বাংলাদেশের যে 4টা পত্রিকা বাদে কোনো পত্রিকা থাকবে না, ফলে আমরা কোনো মিডিয়া বন্ধ করি নাই, বরং আমরা মিডিয়া নতুন লাইসেন্সের ব্যবস্থা করার চেষ্টা করতেছি, যাতে নতুন মিডিয়া লাইসেন্স হয়, নতুন নতুন মিডিয়া আসে, কম্পিটিশন থাকে মার্কেটে। একটা কম্পিটিশনের মাধ্যমে একটু আগে যে আলোচনা হচ্ছিল, আমরা গুড অ্যাপল আনতে চাই, ব্যাড অ্যাপলগুলো যাতে চলে যায় এবং যারা আসলে এই কম্পিটিটিভ মার্কেটে থাকতে পারবে না তারা চলে যাবে। এখন এই কম্পিটিটিভ মার্কেটে থাকার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কন্টেন্ট এবং রিপোর্ট। এটা যদি ভালো করা যায় আমরা আশা করি যে সংবাদ মাধ্যম টিকে থাকবে। অবশ্যই এখানে কিছু যারা বড় বড় ব্যবসায়িক গ্রুপ আছে তারা একটু বেশি প্রিভিলেজ পাবে, কারণ তাদের হিউজ ইনভেস্টমেন্ট আছে। বাট আমি মনে করি ভালো সাংবাদিকতাও মানুষ পছন্দ করে, ভালো কন্টেন্ট, ভালো রিপোর্টেরও চাহিদা আছে বাংলাদেশে। তো ওই জায়গা থেকে আমরা মনে করি যে এই সংস্কার যে প্রস্তাবনাগুলো আছে সেগুলো বাস্তবায়ন আমরা আগামী 1 মাসের মধ্যে যতটুকু ক্যাবিনেটে নেওয়া যায় সেটা দিব, আর বাকিটা আমরা আমাদের মন্ত্রণালয়ের নির্দেশনায় বা ইন্টারনালি আমরা করব। টেলিভিশন এবং নিউজ পেপারগুলোর মধ্যে ক্ষেত্রে আমরা যেই সরকারি যে সুবিধা, এটা আমরা অবশ্যই বৃদ্ধি করতে চাই খুব শীঘ্রই, কিন্তু মালিক পক্ষকে এবং সম্পাদকদেরকে এই জায়গাতে আসতে হবে যে তারা সাংবাদিকদেরকে সুবিধা বাড়াবেন আর সাংবাদিকদের সুবিধা বৃদ্ধি করবে। আর আমাদের যেই অনলাইন যে প্ল্যাটফর্মগুলো আছে সেই প্ল্যাটফর্মগুলোকে আমরা একটা রেগুলেশন ঠিক না, কিন্তু আমরা একটা নীতিমালার অধীনে নিয়ে আসতে চাই। নীতিমালাটা আইন না, কিন্তু এক ধরনের ডাইরেক্টিভস, নির্দেশনামূলক, অ্যাডভাইজরি। ফলে ওইটা আপনারা ফলো করতে পারেন, ওখানের জন্য অবশ্যই ফাইন হবে না, জরিমানা হবে না, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটা একটা রাষ্ট্রীয় নীতিমালা হিসেবে এটা থাকলো। আপনারা দেখবেন পরবর্তীতে হয়তো আইন হতে পারে, কিন্তু আমরা হয়তো নীতিমালার দিকেই নীতিমালা করে রেখে যাব। তো এই হচ্ছে আমার দিক থেকে ব্রিফ। এখন আপনারা যদি প্রত্যেকটা বিষয় যদি জানতে চান প্রশ্ন করতে পারেন, এবং আমি আজকে চাই উত্তর দিতে। যে কোনো রিলেভেন্ট প্রশ্ন আমার মন্ত্রণালয়ে, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ে রিলেটেড। আমরা বাংলাদেশে এমন কিছু পত্রিকা আছে যেগুলো ফকিরা বলে মাস্টার চেঞ্জ করে
বাকি বডি একই থাকে এবং এই পত্রিকাগুলো রেগুলার থাকে এবং সেই পত্রিকা আমি একজন সংবাদকর্মী হিসেবে মনে করি যে সেই সব পত্রিকা তারা রাষ্ট্রপতির মধ্যেই লাভবান হয়। বরং দেখা যাচ্ছে যে আইপি টেলিভিশন অনলাইন টেলিভিশনের জন্য অনেকে আগ্রহ প্রকাশ করছে। অনলাইন টেলিভিশন রাষ্ট্রীয় উত্তর আছে, সেটা তো আপনারা করবেন না আশা করি। সেটা হচ্ছে যেটা বলা হচ্ছে যে পত্রিকা যেগুলো প্রকাশিত হয় না এবং যেগুলো মাস্টার পরিবর্তন করে বাকিটা ইয়ে করা, আমাদের অলরেডি লিস্ট করা শেষ। আমরা গত 3 মাসে এই কাজটাই করতেছিলাম নীরবে। তো আমরা এখন রেডি। যদি আপনারা সমর্থন দেন তাহলে আমরা হচ্ছে যেটা গত 1 বছর ধরে একদিনও চাপায় নেই যেসব পত্রিকা, জাস্ট হচ্ছে যখন ডিএপি ইন্সপেকশনে যায় তখন হচ্ছে 1টা কপি 2টা কপি দেখানো হয়, আমরা ওগুলো হচ্ছে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেব, শীঘ্রই ব্যবস্থা নেব যদি মিডিয়া আপনারা সাপোর্ট দেন। আর যদি না এরকম হয় যে আমি করলাম এটা, পরে বললেন যে আসলে মিডিয়ার বিরুদ্ধে চলে গেছে তথ্যমন্ত্রী, যদি না এটা হয় আর কি, আপনাদের সাপোর্ট লাগবে এর ক্ষেত্রে। আর আইপি টেলিভিশনের ক্ষেত্রে নিয়ম বাদেই গত সরকার আমলে অনেকগুলো টেলিভিশন দেওয়া হয়েছে। আইপি না শুধু অনলাইন রিলেটেড পুরা জিনিসটা, যেহেতু আমরা বললাম যে আইসিটি ডিভিশন এবং পিএনটি পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশন মিনিস্ট্রির সাথে বসে আমরা ঠিক করতেছি। তো ওইটার আওতায় এটা আসবে, আইপি টেলিভিশন আসবে। এবং বোধহয় আমরা আমাদের বিগত যিনি উপদেষ্টা ছিলেন, সাবেক উপদেষ্টা, উনি একটা দিয়ে গেছেন। তো আমরা এটাও পর্যালোচনা করবো। আমাদের একটা কমিটি আপনারা দেখেছেন রিসেন্টলি হয়েছে তথ্য মন্ত্রণালয়ের রিলেটেড অ্যাডভাইজারি কমিটি, ওটা ওই কমিটিতে পর্যালোচনা করে আমরা সিদ্ধান্ত নেব। কিন্তু আমরা আইনের জায়গা বা নীতিমালার জায়গাটা, যেটা আইসিটি ডিভিশন এবং পিএনটির সাথে যে আলোচনাটা চলতেছে পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশনের সাথে, সেটা অনুযায়ী আমরা আগাবো। আমি একটা কথা নিশ্চিত করে বলতে পারি, যেটা হচ্ছে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতার চাইতে আসলে আমিও সাংবাদিকতার চেষ্টা করেছি, 1-2টা হাউজে কিছুদিন কাজ করে ছেড়ে দিয়েছি। তো আমার কাছে যেটা মনে হয়েছে, এবং আমি যে সাংবাদিকদেরকে আমি পড়েছি, বিশেষ করে আদম সামাদ থেকে শুরু করে সিরাজুল হক, সিরাজুল ইসলাম বিবিসি যিনি আছেন, আপনি যে কোনো সাংবাদিকের, এবং ওই যে আমাদের মমতাজ আছে না, মোনাজাত উদ্দিন, ইয়েস, আপনি যাদেরই লেখা পড়েন না কেন, আত্মজীবনী পড়েন না কেন, সাংবাদিকদের যে আত্মজীবনীগুলো আছে, যেগুলো আমি পড়েছি বা আরো হয়তো আছে, আর ওখানে এরকম কোনো কিছু নাই যে বিএ ডিগ্রি লাগবে অথবা মাস্টার্স ডিগ্রি লাগবে। মূলত সাংবাদিক মানুষ হয় হচ্ছে যে ওই অনুসন্ধিৎসের জায়গা থেকে। এবং আমার মনে হয় যে বাংলাদেশের সাংবাদিকরা এখন, আগেকার সাংবাদিকরা যে অর্থে পড়াশোনা করতেন, বিশেষ করে বিচিত্রা পত্রিকা যদি আপনারা খেয়াল করেন, বা আমাদের আরো অনেকগুলো পত্রিকা যেগুলো ছিল, এই অর্থে এখনকার সাংবাদিকরা হয়তো ওই পড়াশোনার জায়গাতে নেই। তো আসলে ব্যক্তিগত পড়াশোনা এবং আসলে দুনিয়াকে জানার আগ্রহ, এটাই আমার কাছে মনে হচ্ছে সাংবাদিকতার গুরুত্বপূর্ণ। এবং এখানে অধিকাংশ সাংবাদিক যারা আমার সামনে বসে আছেন, এরা অধিকাংশই সাংবাদিকতা ডিপার্টমেন্টের শিক্ষার্থী না, বরং বাইরে থেকে আসা। বলে অবশ্যই আমি মনে করি যে একটা সাংবাদিকতার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ অনুসন্ধিৎসা এবং আগ্রহ থাকা দরকার, পড়াশোনার আগ্রহ থাকা দরকার, জানার আগ্রহ থাকা দরকার। অ্যাট দ্য সেম টাইম হ্যাঁ, শিক্ষাগত যোগ্যতার বিষয়টা আমরা এখন এটা ঠিক করে দেওয়ার পক্ষপাতী না। কিন্তু আমার মনে হয় যে এরকম কেউ নেই যে 8 পাস শেষে কোনো একটা বড় পত্রিকায় সাংবাদিকতা করতেছে, এরকম বোধহয় বাস্তবতা নাই। তো ওই বিষয়টা আমি মনে করি যে গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে যে সাংবাদিকতার মান এবং সাংবাদিকদের যোগ্যতা, নিজেদেরকে যোগ্য করে তোলার জিনিসটা। আর আরেকটা বিষয় কি বলছিলেন আপনি, প্রচার সংখ্যার বিষয়টা বা পত্রিকাগুলো বন্ধের বিষয়টা। আমার কাছে মনে হচ্ছে যে পত্রিকা যেগুলো আছে এবং যেগুলো হবে সামনে, আপনি পত্রিকা বা অনলাইন বন্ধ করতে পারবেন না, বা টেলিভিশন চ্যানেল বন্ধ করতে, এটা নতুন নতুন আসবে। আপনি টেলিভিশন চ্যানেল অনেকগুলো রুগ্ন দশায় আছে, এটা চলে যাবে, নতুনগুলো আসবে। আপনি এটা কম্পিটিটিভ মার্কেট রাখতে হবে। এটা যেহেতু প্রাইভেট ইনিশিয়েটিভ, আপনি সরকার থেকে ঠিক করে দিতে পারবেন না। আপনি যদি ধরেন না, দৈনিক বাংলা, বিচিত্রা যে একটা সিস্টেম ছিল আমাদের প্রথম দিকে, ওইটা যদি আপনি করতেন, আপনি বলতে পারতেন যে আমি এই পত্রিকাগুলো রাখবো। এটা যেহেতু ওইভাবে হচ্ছে না, এটা পুরাটাই প্রাইভেট ইনিশিয়েটিভ। যারাই প্রাইভেট ওনারশিপে এটা করবে তাদেরকে আসলে সুযোগটা দেওয়া দরকার। এই জন্য আমি বলছি যে মানের জায়গা থেকে আপনারা ঠিক করেন যে মান বাড়ানোর বিষয়টা, কন্টেন্টের মান, রিপোর্টসের মান। কিন্তু আপনি পত্রিকা আসলে বন্ধ করতে পারবেন। আপনি এখানে বন্ধ করছেন, এখন তার পত্রিকা দিয়ে চলতেছে না। এখন হচ্ছে যে অনেকগুলো আউটলেট আছে বিদেশ থেকে চালাচ্ছে। তো বিদেশ থেকে চালালে এটা বাংলাদেশের অডিয়েন্সে এটা দেখতেছে,
শুনতেছে। তো ওরা কিন্তু বসে নেই, মানে আপনি অনলাইনেও এখন যে পরিমাণ আছে এটা কিন্তু থেমে নেই। বলে আপনি চাইলে এই পত্রিকাগুলো বন্ধ করে দিলে যে এটা বন্ধ হয়ে যাবে এরকম না। আর সরকার থেকে আসলে এরকম উদ্যোগ নেওয়াটা আমি মনে করি না ন্যায্য আর কি এই সময়ে এসে। শেষের আমার নাম জুনায়েদ, আমি কৃষ্ণপত্রের কাজ করি। আমি ডান পাশে যদি ওবায়দুল কাদের। তো এই জিনিসটা আগামী নির্বাচনে যে প্রোপাগান্ডার বিষয়, গুজবের বিষয়, এই গুজবটা করি যে তথ্য মন্ত্রণালয় আছে, নির্বাচন কমিশনের দায়িত্বটা অনেক বড়। নির্বাচন কমিশন অলরেডি একটা আউটলাইন ঠিক করছে, গাইডলাইন দিচ্ছে, এবং ওই ক্ষেত্রে তারা আমাদের সাথে কোনো পর্যালোচনা করে নেই, মানে দুর্ভাগ্যবশত, অথবা তারা হয়তো এইভাবেই কাজ করে। তো আমরা আশা করি যে ওনারা এটা ব্যবস্থা দেখবে। আমরা যেটা করতে পারি আমাদের দিক থেকে মন্ত্রণালয়ে, আমি যেটা বলেছি আগেও, যে আমরা সাংবাদিকদের নিরাপত্তা এবং সাংবাদিকরা যাতে তথ্য সংগ্রহ করতে পারেন সেই জায়গা থেকে নির্বাচন কমিশনের সাথে আমরা একটা সমন্বয় করার চেষ্টা করব। এই জায়গাটা আমরা দেখব। আর গুজব প্রতিরোধের যে বিষয়টা আছে, আমাদের অবশ্যই সরকারের পিআইবি থেকে একটা উদ্যোগ আছে বা বিভিন্ন উদ্যোগ আছে। আমি মনে করি এই উদ্যোগগুলো মানে খুবই মানে এত বড় উদ্যোগ, এটা খুবই ছোট উদ্যোগ। এটা সাংবাদিকতার জায়গা থেকে এটা দেখতে হবে। আমরা যেটা প্রস্তাব করার চেষ্টা করছি বিভিন্ন মিডিয়াতে, যে প্রত্যেকটা মিডিয়াতে একটা ফ্যাক্ট চেকিং ইউনিট থাকা দরকার। তারা এটা দেখভাল করুক যে তাদের হাউস থেকে যাতে কোনো গুজব বা অপতথ্য না যায়। ফয়সাল, আমার প্রশ্নটা হচ্ছে কত টাকা দিয়ে শুরু? হচ্ছে এখন আমরা তো একটা জিনিস আমাদের মনে আছে, আমরা এখনো পর্যালোচনা করতেছি। কারণ হচ্ছে মিডিয়াকে বললে এটা নিয়ে একটা বড় হইচই পড়ে যাবে। তো আমরা এখনো পর্যালোচনা করতেছি, কিন্তু আমরা চাচ্ছি যে আমাদের সংস্কার কমিশন একটা প্রস্তাব করছে যে 9 গ্রেড থেকে শুরু করতে। তো আমরা মনে করি যে এটা একটু উচ্চাভিলাষী হয়ে যায়। তো আমরা একটা মিডল গ্রাউন্ডে আসার চেষ্টা করতেছি, যে এটা আমরা প্রস্তাব করব। এবং আমি আজকের মাধ্যমে আসলে মালিকদেরকে, সম্পাদকদেরকে মানে জানানোর চেষ্টা করলাম যে আমরা আপনাদের সুবিধার জন্য রাষ্ট্র থেকে এই সুবিধাগুলো দিব, আপনারা সাংবাদিকদের সুবিধাগুলো দেন। ফলে এটা একটা মিউচুয়াল জিনিস হইতে হবে। আমরা রাষ্ট্র থেকে দিব, আপনারা সাংবাদিকদেরকে দিবেন। তো ওনারাও একটু ভাবুক, আমরা এটা নিব। এটা আমরা আশা করি যে এই সপ্তাহের মধ্যে ঘোষণা করা যাবে। আর একটা বিষয় যেটা বললেন ভাই, যে পুরা মাসের মধ্যে সম্ভব কিনা, আমাদের অধিকাংশ কাজই হচ্ছে যে হাফওয়ে তে এসে বসে আছে। এখন আশা করি যে সম্ভব হবে। এখন তো আমি যেটা সিজিএস এ বলছি যে একটা বড় অংশ বসে আছে পরবর্তী সরকারের জন্য, সেটা বাস্তবতা সবসময় এরকম ইন্টারিম গভর্নমেন্টগুলোতে হয়। তো আমরা চেষ্টা করছি যে এই সংস্কার যতটুকু পারা যায়, এটা আমাদের যেহেতু ম্যান্ডেটের অংশ, আমরা এটা করে যাব, চেষ্টা করছি। স্বপ্না, না এই পরিষ্কার, প্রশ্নটা পরিষ্কার বোঝা গেছে। পরিষ্কার প্রশ্ন, পরিষ্কার। আপনি কি এটা লিখছেন? আপনি কি এটা লিখেছিলেন? একই প্রশ্ন আমি বলে দিই যে আমরা যেটা করতে চাচ্ছি সেটা টেলিভিশন, নিউজ পেপার এবং অনলাইন পোর্টাল সবার জন্য সমান। কেউ যদি সাংবাদিকের যে কার্ড নিয়ে আছেন না আপনারা, যে প্রেস সাংবাদিক পরিচয় দিতে হলে এবং অ্যাক্রেডিটেশন যেটা আছে, এই বেতন মানে বেতন কাঠামোর অধীনে দিতে হবে ওই হাউস যদি বেতন ঠিক মতো না দেয় আমরা দিব না, অ্যাক্রেডিটেশনও দিব না। আমি এটা অলরেডি যে দিগন্ত থেকে আপনি আসছেন, ওনাকে উত্তরটা দিয়েছি যে আমরা বন্ধ তো করে দিতে চাই। বন্ধ করলে যে সংকটটা আসবে, যে বক্তব্যটা আসবে, সেটা আমরা চাচ্ছি যে আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। তাহলে আমরা মার্কেট থেকে ব্যাড অ্যাপল গুলো সরিয়ে দিই, গুড অ্যাপলের মধ্যে প্রতিযোগিতা হোক, এটাই আমরা চাই। সেই গত 3-4 মাস ধরে বলে আসতেছি আমি এই কথাটা। এটার কারণ হচ্ছে আমি নিজে অনুরোধ করেছিলাম প্রফেসর, আমাদের মাননীয় উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে, যে আমরা যেই প্রক্রিয়াতে যাচ্ছি, লাইসেন্সিং থেকে শুরু করে আমাদের অনেকগুলো ডিসিশন যেটা বাংলাদেশের রাজনীতিকে সরাসরি প্রভাবিত করে। ফলে এই উপদেষ্টা কমিটি আসলে দেখভাল করবে মিডিয়া রিলেটেড যেই ইস্যুসগুলো আছে, সেই ইস্যুসগুলো যেন আমরা কনসিডার করি সবগুলো বাস্তবতা, রাজনৈতিক এবং সামাজিক, আর্থসামাজিক বাস্তবতাকে। ফলে এটা একটা অ্যাডভাইজরি বডি, যারা মন্ত্রণালয়কে অ্যাডভাইস করবে টু ডু সামথিং অর নট টু ডু সামথিং, এটাই আর কি। যার সেটা এই অ্যাডভাইজরি কমিটিটা যাতে এই মন্ত্রণালয়ের রিলেটেড কাজগুলো যেহেতু রাজনীতিকে প্রভাবিত করে, রাষ্ট্রের বিভিন্ন ডিসিশনকে প্রভাবিত করে, ফলে আমার অনুরোধে উনি এটা করে দিয়েছেন।
এবং আমি মনে করি যে আমার জন্য এটা ভালো হলো যে আমরা অনেক খুব ভালো ডিসিশনগুলো নিতে পারবো এবং আগের কিছু ডিসিশন হয়তো আমরা পর্যালোচনা করতে পারবো। গণমাধ্যম কমিশন করার ব্যাপারে কোনো অগ্রগতি আছে কিনা, নাকি আপনাদের যেগুলো আপনারা সিদ্ধান্ত নিয়েছেন যে সুপারিশ বাস্তবায়ন করবেন এর মধ্যে আছে? এখানে আমার উত্তরটা হচ্ছে যে গণমাধ্যম কমিশন আমাদের প্রথম দিকেই থেকে আমাদের আগ্রহ ছিল যে গণমাধ্যম কমিশনটাই আমরা করব, কিন্তু গণমাধ্যম কমিশন যেই ব্যাপ্তি নিয়ে করার করার প্রস্তাবনা দেওয়া হয়েছে যেটার অধীনে এখানে আপনারা যদি গণমাধ্যম কমিশনের প্রস্তাবনাটা যদি আপনারা পড়েন তাহলে আপনারা দেখবেন যে এখানে বিটিভি, বেতার এবং বাসস মিলিয়ে একটা ন্যাশনাল ব্রডকাস্টিং এজেন্সির প্রস্তাবনা আছে। এটা ভিন্ন নামে হইতে পারে এবং এখানে প্রেস কাউন্সিল এবং সম্প্রচার কমিশন প্রস্তাবিত সম্প্রচার আইনের থ্রুতে ওইটা ইনক্লুডেড হয়ে গণমাধ্যম কমিশন আসবে। গণমাধ্যম কমিশন ঠিক করবে, আপনারা যদি দেখেন গণমাধ্যম কমিশন ঠিক করবে যে আসলে কোন পত্রিকা কতগুলো সার্কুলেট করে। গণমাধ্যম কমিশন দেখবে কোন পত্রিকাকে লাইসেন্স দেওয়া যায়। ফলে গণমাধ্যম কমিশন যে ব্যক্তি নিয়ে আছে সেই ব্যক্তিটা আসলে পুরা তথ্য মন্ত্রণালয়ের কাজের অংশ, আরো অন্তত 4-5টা ডিপার্টমেন্টকে ইনক্লুড করে গণমাধ্যম কমিশন প্রস্তাব করতেছে, যেটা হবে যে নিমকো এবং পিআইবি মিলিয়ে একটা প্রতিষ্ঠান। ফলে আমরা নিমকো এখন এই ক্রাইসিস গুলো আবার আপনাকে বুঝতে হবে যে আমি যখন আমার মন্ত্রণালয়ের ভিতরে যারা প্রত্যেকটা অধিদপ্তরের যারা মহাপরিচালকরা আছেন তাদের সাথে পরামর্শ বা আমাদের কনসালটেশন যেটা হয়েছে সেখানে দেখা গেছে এই কাজটা সম্ভব, কিন্তু এটা একটা দীর্ঘমেয়াদী কাজ। আপনাকে বিটিভি, বেতারকে একীভূত করতে হবে এবং বিটিভি, বেতার একীভূত হইতে রাজি আছে। আমি আশা করি যে এটা আমরা অন্তত পলিসির জায়গাতে আমরা শুরু করতে পারবো, পরবর্তী সরকার যদি এসে করে আমি এটা ভালো মনে করি। যে কারণ হচ্ছে বিটিভি, বেতারের হিউজ জায়গা আমাদের পুরো বাংলাদেশে পড়ে আছে, কোনো কাজে আসতেছে না। ফলে আমরা এটা একীভূত করার পক্ষে। কিন্তু আরো যে বিষয়গুলো বললাম যেটা ডিএপির অধীনে আছে আজকে সার্কুলেশন, এবং এটা গণমাধ্যম কমিশনের অধীনে যাবে। প্রেস কাউন্সিলে যে অভিযোগগুলো আপনি দেন সেটা যাবে গণমাধ্যম কমিশনের। ফলে গণমাধ্যম কমিশন একটা বডি আকারে অনেক বড় একটা বডি হবে, যে বডিতে প্রস্তাব অনুযায়ী সরকারের কোনো প্রতিনিধিত্ব থাকবে না, কারণ সরকারের বাইরে মিডিয়াগুলো টাকা দিবে, মিডিয়াগুলো হচ্ছে এটার ব্যয় বহন করবে এবং গণমাধ্যম কমিশন গঠিত হবে মিডিয়াগুলোর জন্য। ফলে আপনি যদি এই পুরো প্রস্তাবনাটা দেখেন এটা খুবই আলাদাভাবে যখন আপনাকে বলা হয়, প্রশ্ন করা হয় গণমাধ্যম কমিশন করতেছেন না, মনে হয় যে গণমাধ্যম কমিশন একটা মাত্র কমিশন বা একটা মাত্র বিষয়। কিন্তু এই বিষয়টা এত বিস্তৃত পরিসর নিয়ে করা, যেটা এই সরকারের যে স্বল্প সময়ে এটা করা সম্ভব না, কিন্তু এর ভিতরে যে এলিমেন্ট গুলো আছে সেগুলো হয়তো আমরা শুরু করে দিতে পারবো এবং আশা করি যে পরবর্তী সরকার বা আমরা একটা প্রস্তাবনা দিয়ে যেতে পারবো যে এটা যাতে বাস্তবায়ন করে যায় সরকার, বাস্তবায়ন করে সরকার। কারণ এটা একটা বড় সড় ডিসিশন, যেটার কারণে মন্ত্রণালয়ের অনেকগুলো অধিদপ্তর এই ডিসিশনের ফলে প্রভাবিত হবে। এটা কম বেশ হবে। আপনার ডিএপি ডিজি আর লাগবে না, ডিএপি ডিজির কাজ মানে মিডিয়ার সার্কুলেশন এবং মিডিয়ার যে বিজ্ঞাপন হার থেকে শুরু করে আর যে বিষয়গুলো আছে, এর বাইরে ডিএপি ডিজির কাজ হচ্ছে প্রকাশনার কাজটা তো পিআইবি করে। ফলে আমার মন্ত্রণালয়ের ভিতরে যে কাজগুলো আছে সবগুলোর আবার কর্মবন্টন আবার ঠিক করতে হবে। ফলে এই বিষয়গুলো আমি মনে করি যে এত বড় বিষয় অ্যাড্রেস করার বিষয় আমরা যারা এখানে কর্মকর্তা আছেন তাদের এক ধরনের অনিচ্ছা অনীহা ছিল যে স্যার এই কম সময়ের মধ্যে আসলে এটা করা সম্ভব না। ফলে আমরা ওইটা বাদ দিয়ে প্রেস কাউন্সিলটা গঠন করেছি, আরো যে কাজগুলো আছে সেগুলো আমরা করে রেখেছি। পরবর্তী সরকার যদি এই উদ্যোগ নিতে পারে আমি মনে করি যে এটা খুবই ভালো উদ্যোগ হবে, কিন্তু এটার জন্য আরো ওয়াইডার কনসালটেশন দরকার। এবং যেহেতু মন্ত্রণালয়ের ভিতরে অনেকগুলো দপ্তর এটার দ্বারা প্রভাবিত হবে, মন্ত্রণালয়ের ভিতরে যারা কাজ করেন তাদেরও পর্যালোচনাগুলো নিয়ে এই সিদ্ধান্তে আসা দরকার। জি ভুয়া ভাই একটু আমরা দেখেছি যে প্রযুক্তি অনলাইনের মধ্যে চলছে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়টা আপনার সময় ঠিক এরকম একটা পরিবেশ গেছে যে আইন নিয়ম না মেনে পত্রিকার অনুমোদন দেওয়া হচ্ছে। আসলে বিষয়টা যদি কি একটু কোন পত্রিকা? সেটা হচ্ছে আবেদনের 7 দিনের মধ্যে অনুমতি পেয়ে গেছে। আচ্ছা, এটা বলেন। ডিএসপি অন্তর্ভুক্ত না এমন পত্রিকা বিজ্ঞাপন দিচ্ছি, সেই বিষয়টা আপনারা কেমন দেখছেন?
এই দুইটা কোয়েশ্চেন, জি আমি উত্তর দিচ্ছি, নো প্রবলেম, এনি কোয়েশ্চেন। আপনি আমার জায়গা থেকে যেটা বলি, যায় দিনে এটা বোধহয় আগে ডিসিশন, তারপরে আমি যেটা জানি যায় দিন নিয়ে সংকট আছে, মালিকানা কি আসলে আছে নাকি নাই, পত্রিকাটা বিক্রি হয়েছে কি হয় নাই। ফলে আমরা এটা আমার মনে করি যে সরকার আমলে যেটা হয়েছে যে উনি যেহেতু এটা ধরে নেওয়া হচ্ছে, এটা হচ্ছে আমি এখন লিগাল ভাষায় কথা বলতে হবে, বোনাফাইড ইন্টেনশনের জায়গা থেকে যে উনি নিপীড়িত যেহেতু হয়েছেন, ফলে উনি বঞ্চিত হয়েছেন। আওয়ামী লীগ 2007 সালে কি 8 সালে ওনাকে থেকে এটা কেড়ে নিছে, উনি বিদেশে চলে যেতে হয়েছে, উনি জেলে যেতে হয়েছে। ফলে একটা বোনাফাইড ইন্টেনশন যে ঠিক আছে যে আমরা দেখলাম উনি নিপীড়িত হয়েছেন, ফলে এটা আমি মনে করি যে এটা হচ্ছে যে অনেকগুলো হাউস, যেমন আমার দেশ, এটা উনি 5 বছর জেলে ছিলেন, 5 বছর নির্বাসনে ছিলেন। তো উনি যখন ফেরত আসলেন, আমার দেশ পত্রিকা কিন্তু চালু হলো নভেম্বরের 23 তারিখ, যদি আমি বললাম নভেম্বরের শেষে, এবং তারা মিডিয়া তালিকাভুক্ত হলো এবং তারা বিজ্ঞাপন করলো। ফলে আমরা যেসব সম্পাদক নিপীড়িত হয়েছেন, মজলুম হয়েছেন এবং যারা আওয়ামী লীগের রোশানলে পড়েছেন, তাদের ক্ষেত্রে অবশ্যই আমরা দেখার চেষ্টা করেছি তারা যাতে তাদের যে পত্রিকা বা প্রতিষ্ঠান আছে সেটা যেন তারা ফেরত পান, এবং এটা আইন মেনে হয়েছে। এটা উনি হয়তো অফিসের ক্ষেত্রে কি হয়েছে সেই বিষয়ে আমি মন্তব্য করতে চাই না, কিন্তু যেটা পরবর্তী যে প্রক্রিয়াটা, এটা অবশ্যই তথ্য মন্ত্রণালয়ের যে আইন মেনে, এবং আপনি জানেন ওনাদের মিডিয়া ডিক্লারেশন যেটা আছে সেটা আমরা দিয়েছি 5 মাস পরে বা 4 মাস পরে। তো আমরা চেষ্টা করেছি যতটুকু আইনের ভিতর থেকে কাজ করা যায়, এটা একটা বিষয়। আরেকটা বিষয় আপনি কি বললেন যে মিডিয়া লিস্টের বাইরে, এখানে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য আছে যেটা হয়তো আপনারা খোঁজ নিচ্ছেন কিনা জানি না। সেটা হচ্ছে 2004 সালে গত বিএনপির আমলে বিশ্বব্যাংক একটা প্রস্তাব করেছিল যে বিজ্ঞাপনগুলো আসলে কে নিয়ন্ত্রণ করবে। ওই সময় বিজ্ঞাপনগুলো ছিল তথ্য মন্ত্রণালয়ের অধীনে, সবগুলো বিজ্ঞাপন, কিন্তু এখন সবগুলো বিজ্ঞাপন আমার মন্ত্রণালয়ের অধীনে না, এবং আমার কাছে ফাইলও পাঠানো হয় না, বরং ক্রোড়পত্রগুলো আমার। যেমন যেদিন জাতীয় যে ক্রোড়পত্র দৈনিকে ক্রোড়পত্র যাবে, এই ক্রোড়পত্রগুলো হচ্ছে আমার কাছে আসে। আমরা তখন ঠিক করি যে ঠিক আছে প্রচার সংখ্যার দিক থেকে ভালো, অথবা সব বিবেচনায় আমরা হয়তো ঠিক করি, এটা র্যান্ডম সিলেকশন করার চেষ্টা করেছি আমরা এই সরকার আমলে। দেখবেন যে বিভিন্ন দ্বারার বিভিন্ন আদর্শের 2টা পত্রিকা একই সাথে ক্রোড়পত্র পাচ্ছে, আমরা চেষ্টা করেছি সবাইকে দেওয়ার জন্য যতটুকু দেওয়া যায়। কিন্তু বাকি যেগুলো আছে, ধরেন আইন মন্ত্রণালয়, অর্থঋণ আদালতের একটা বিজ্ঞাপন, এটা আমার কাছে আসে না, এটা ওই মন্ত্রণালয় থেকেই ওরাই যারা আছে ফিআরও বা বিভিন্ন থ্রুতে ওরা পায়, এবং আপনার পত্রিকা অফিসের লোকরাও এই কানেকশন মেনটেন করে, এটা আমরাও জানি। প্রত্যেকটা বিজ্ঞাপনের আগে কল যায় ওই অফিসারের কাছে, সেটাও জানি। ফলে এটা তো হচ্ছে যে একটা নেক্সাস, ওইটা তো আমার হাতে নেই, ওইটা প্রত্যেকটা মন্ত্রণালয় এখন স্বাধীনভাবে নিজেদের বিজ্ঞাপনগুলো দিচ্ছে। আমার মন্ত্রণালয়ে শুধুমাত্র ডিএপি রিলেটেড যেগুলো আছে ওগুলো আমি দিচ্ছি, ফলে এটা আমার আওতাধীন না। আমি মোহাম্মদ রাইম হোসেন, আমি কালে গ্রেফতার করিনি, এই আমি বারবার বলেছি। আমার প্রশ্নটা হচ্ছে যে গণমাধ্যম বারবার হেনস্থার শিকার হচ্ছে, এই জায়গাতে গণমাধ্যমের জন্য কোন ধরনের এমন আইন তৈরি করা যায় কিনা যে আইনের মাধ্যমে কেউ গণমাধ্যম কর্মী যখন তথ্য সংগ্রহ করতে যাবে তখন তার দিকে বাঁকা দৃষ্টি হোক বা তাকে কোনো অন্যায় বা কোনো মারধরের শিকার যাতে করতে কেউ সাহস না পায়, এবং কোন ধরনের এই আমরা যারা কাজ করি এদের যাতে একটা সংস্কার করা যায় কিনা যে আইনের জায়গাটা যাতে কেউ তাদের দিকে কোনো ভাবে কোনো হেনস্থা করতে না পারে। ধন্যবাদ। শুনেন, একটা জিনিস কি, সবকিছু নির্ভর করে আসলে যেটা আমি আমার প্রিন্সিপাল বললাম যে মার্কেটে যদি ব্যাড অ্যাপল থাকে, আপনার এখানে সাংবাদিক নামদারি অনেক লোক আছে। আমরা যখন অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হইলো সরকার থেকে, তখন এখানে পুরা রব হাউকাউ পড়ে গেছে, কিন্তু কতজনের অ্যাক্রেডিটেশন ছিল? 3000-এর কাছাকাছি, আরো বেশি। কোথা থেকে? 8000 অ্যাক্রেডিটেশন। কেন? ছাত্রলীগের কোন একটা নেতা স্থানীয় ধরেন না কোন একটা পত্রিকার একটা কার্ড নিয়ে ঢাকা শহরে এসে সচিবালয়ের ভিতরে টেন্ডারবাজি করতেছে, নিয়োগ বাণিজ্য করতেছে। সো আপনি অবশ্যই দেখে মনে হচ্ছে জুনিয়র, মানে একটা হয়তো সাংবাদিকতায় রিসেন্টলি আসছে। তো আমি মনে করি যে এই পুরো প্রক্রিয়াটাতে আপনারা যদি এই সাংবাদিকতার পরিমণ্ডল থেকে যদি ব্যাড অ্যাপল গুলো বার না করেন, তাহলে কোন আইন দিয়ে কাজ হবে না।
কারণ এখানে রাজনৈতিক দুর্বৃত্তায়ন যদি থেকে যায় তাহলে এখানে অবশ্যই সাংবাদিকদের বিরুদ্ধে আক্রমণ হবে, সংঘাত হবে, সংঘর্ষ হবে। সাংবাদিকরা রাজনৈতিক কর্মসূচিতে গিয়ে বক্তৃতা দিবে, রাজনৈতিক কর্মসূচি থেকে ওখানে অবশ্যই সংঘাত হবে এবং আপনাকে রাজনৈতিকভাবে ট্রিট করা হবে। আপনি তখন সাংবাদিক পরিচয় দিতে পারবেন না। যেমন আওয়ামী লীগের সাংবাদিকদের ব্যাপারে আমরা যে ব্যবস্থা নিয়েছি, অবশ্যই আমি অ্যাজ লয়ার স্টুডেন্ট হিসেবে আমি মনে করি যে হ্যাঁ, অনেক ডিউ প্রসেস ইন ল, আমি ব্যক্তিগতভাবে এই ক্ষেত্রে আমি অবশ্যই সবসময় ভোকাল ছিলাম যে ডিউ প্রসেস অফ ল মেনটেন করা যাইত। কিন্তু সাংবাদিক যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এরা আসলে কি করেছে গত 15 বছর? আপনারা সাংবাদিকরা তো একটা শ্বেতপত্র পাবলিশ করতে পারতেন, ইকোনমিস্টরা বসে শ্বেতপত্র করলো না একেবারে সেই সরকার পরিবর্তনের পরে। আজকে পর্যন্ত কোন সাংবাদিক ইউনিয়ন, ফেডারেশন, সমিতি কেউ আমাদেরকে বলে নেই যে একটা শ্বেতপত্র গত 15 বছরে যারা অপসাংবাদিকতা করেছে, যারা এই দেশের জনগণের বিরুদ্ধে সাংবাদিকতা করেছে, গুম খুনের সাংবাদিকতা করেছে, গুম খুনের পক্ষে সাংবাদিকতা করেছে। ফলে আমি মনে করি যে এই সাংবাদিকদের কমিউনিটির অনেক বড় দায় আছে। আমরা সাংবাদিকতা সুরক্ষা আইন করবো, কিন্তু সুরক্ষা পাবে কে? আমি এই ক্ষেত্রে খুবই সন্দিহান এবং আমার অ্যাডভাইজারি কাউন্সিল এবং আমাদের যারা পলিটিক্যাল আমাদের লিডার্স আছেন তাদের সবার ক্ষেত্রে থেকে আমি একটা প্রতিবাদ পাচ্ছি যে আপনি সুরক্ষা আইন করবেন, কিন্তু সুরক্ষা পাবে হচ্ছে যে কোনো দলের লোকের, সুরক্ষা পাবে হচ্ছে যারা ফ্যাসিস্টের দোষর ছিল এতদিন বিভিন্ন হাউসে বসে আছে তারা, সুরক্ষা পাবে হচ্ছে স্থানীয় পত্রিকার নামে যারা হচ্ছে স্থানীয় কোনো নেতার দালালি করে তারা। ফলে আমি বলতেছি এই কোয়েশ্চেনটা আমি মনে করি আমাদের জেনারেশন খুবই আন্তরিক এসব পরিবর্তনের জন্য। এসব পরিবর্তন আসলে আমাদের সবার জন্য ভালো, একটা রাষ্ট্র ভালো চললো, কোনো সাংবাদিক আঘাতপ্রাপ্ত হোক এটা আমরা চাই না। কিন্তু এই পুরো জিনিসটা একটা সিস্টেমের অংশ, সিস্টেমটা যদি সুন্দর হয়, আইন করে দিলে আমরা মনে করি যে সবাই সুরক্ষিত থাকবে। এবং আমি একটু আগে যেটা বললাম নির্বাচনের সময় সাংবাদিকদের সুরক্ষার বিষয়ে আমরা নির্বাচন কমিশনের সাথে কথা বলতেছি এবং এটা নির্বাচন কমিশনের সচিব ক্যাবিনেটে ছিলেন, গত ক্যাবিনেটে, ওখানেও আমি বলেছি যে মিডিয়ার বিষয়টা খুবই ডিফাইন্ড হতে হবে, কোন মিডিয়া পার্সোনাল ঢুকতে পারবে। আপনারা তো দেখছেন আরপিও সংশোধনী, ফলে এগুলো সবই আমরা যতটুকু আমাদের দিক থেকে পারা যায় আমরা করবো। কিন্তু সাংবাদিকদেরও তো কিছু দায়িত্ব আছে যে অপসাংবাদিকদের বিরুদ্ধে যাতে তারা সোচ্চার হন এবং তারা যাতে এই যারা অপসাংবাদিকতা করে ফ্যাসিস্টের দোষর ছিল তাদেরকে যাতে এই হাউসগুলোতে যাতে কোনোভাবে তারা না থাকে, অথবা তারা অন্তত অ্যাপোলজি করুক। আমি মনে করি না কোনো সাংবাদিক, কিছু সাংবাদিক তাদেরকে আপনারা দেখেছেন নারায়ণগঞ্জে সরাসরি অস্ত্র চালাইছে, কিন্তু কিছু সাংবাদিক অবশ্যই অপসাংবাদিকতা করেছে ফ্যাসিস্টের, কিন্তু একজনে অ্যাপোলজি দিছে। আপনার কাছে প্রমাণ আছে যে বাংলাদেশের কোন সাংবাদিক গত 15 বছরে অপসাংবাদিকতার জন্য একটা অ্যাপোলজি করছে যে আমি জনগণের কাছে ক্ষমা চাই। পরিবর্তিত পরিস্থিতিতে কোনো রাজনৈতিক দল আলোচনা করতে চাই না, একটা রাজনৈতিক দল ক্ষমা চাচ্ছে বারবার, কিন্তু আপনারা এই সাংবাদিকদের থেকে গত 15 বছরে ভূমিকার জন্য একটা ক্ষমা প্রার্থনা আমাকে দেখেন। তাহলে কাকে আমরা ভরসা করে এই আইনটা করব? এটাই আর কি আপনাকে বললাম। কারণ হচ্ছে আপনি আক্রমণের শিকার হচ্ছেন, মানে আমাদের জেনারেশন, আমাদের এই অভ্যুত্থানের যে আমাদের আকাঙ্ক্ষা, এটা আক্রমণের শিকার হচ্ছে। এইভাবে আমি বিশ্বাস করি, এইভাবে আমরা এই রাষ্ট্রটাকে দেখতে চাইছি, কিন্তু এত সরল অঙ্ক ছিল না। গত 1 বছরে যা দেখেছি এখন আমাদের মনে হচ্ছে আমরা খুবই বোনাফাইড ইন্টেনশনে আমরা ভাবছি সব ঠিক হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে, হ্যাঁ, কোনো মারামারি নাই, কোনো সংঘাত নাই, কোনো সহিংসতা করা লাগবে না। কিন্তু ভায়োলেন্স, ওই সময় ভায়োলেন্স আমরা ঠিক করছি যে আমরা ভায়োলেন্স করতে দিব না, কিন্তু খুব বেশি লাভ হইলো, বরং যারা ভায়োলেন্স করবে আজকে যদি সুযোগ পায় আজকে আমাদেরকে মেরে ফেলবে, তারা ঘুরে বেড়াচ্ছে সাংবাদিক পরিচয় বা বিভিন্ন পরিচয়, বুদ্ধিজীবী পরিচয়, টেলিভিশন টকশোতে বসে বসে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বড় বড় কথা বলতেছে। ওই সাহস কবে কোথায় ছিল গত 15 বছরে? তো আমরা তারপরেও খুব বেশি যে ব্যবস্থা নিচ্ছি এটা আমরা করি নাই এই জন্য যে আমরা চাই না যে আমরা কোনো হস্তক্ষেপ করি, কিন্তু এতটুকু তো সুযোগ ছিল যে একটা আত্মসমালোচনা, একটা অ্যাপোলজি করা জনগণের কাছে যে আমরা ভুল করছি এই গুম খুনকে সাপোর্ট করে, আমরা ভুল করছি পিলখানা সাপলাতে, আমরা ভুল করছি মোদী বিরোধী আন্দোলনের সময়, আমরা ভুল করছি কোটা বিরোধী মুভমেন্টের সময়, নিরাপদ সড়ক আন্দোলনের সময়, আমরা ভুল করছি জুলাই গণঅভ্যুত্থানের সময়। কেউ আজ পর্যন্ত কথা বলল না। টেলিভিশন চ্যানেলগুলো পুরো ব্ল্যাক আউট করে দিছে এই অভ্যুত্থানে, একটা টেলিভিশন চ্যানেল কোনো কথা বলবে না যে আমরা ক্ষমা চাই জনগণের কাছে। ঠিক আছে।
নইমুদ্দিন। আচ্ছা তাইলে সেক্রেটারি দিয়ে শেষটা করবো। ওর একটা এর একটা তো বেশি হবে না কমিটি থেকে। আমি অনলাইন পত্রিকা রাইজিং মিডিয়াতে কাজ করি, আমি এটা দিয়েছিলাম। আমি 10 বছর চাকরি করলাম রাইজিং মিডিয়াতে কিংবা একটা অনলাইন পত্রিকা। আসলে বিষয়টা হচ্ছে ওয়েস্ট বোর্ডের কথাটা আমি বলছি। আমি দায়িত্ব পেয়েছি হচ্ছে মূলত এপ্রিল, মার্চ মাস পুরাটা রমজান ছিল, যাই হোক হোয়াটএভার। বিষয়টা হচ্ছে যে আমার সময় আমি যতবার কথা বলেছি নবাবের সাথে বা অ্যাডকোর সাথে অথবা সাংবাদিক প্রতিনিধিদের সাথে, আমি মিলাতে পারিনি যে আপনারা একটা কমন গ্রাউন্ডে আসেন, আপনারা বলেন কি কি লাগবে রাষ্ট্র থেকে, গভর্নমেন্ট থেকে, আমরা ওটা দিচ্ছি, আপনারা সাংবাদিকদেরকে দেন। এটা একবার আমি কয়েকবার বলেছি এই পর্যন্ত। ফলে আমরা আইনি সুরক্ষার বিষয়টা আছে, এটার জন্য সাংবাদিকতার সুরক্ষা আইন বা আরো অনেকগুলো আমি মনে করি যে সুযোগ তৈরি হচ্ছে, এটা আছে একটা দিকে। আরেকটা দিকে হচ্ছে সাধারণ নাগরিক হিসেবে আপনি অনেকগুলো আইনি সুবিধা পান। যিনি আক্রমণের কথা বললেন একটু আগে, উনি কিন্তু সাংবাদিক হিসেবে না, শুধু সাধারণ নাগরিক হিসেবে উনি জিডি করতে পারেন ওনার উপর আক্রমণের, এবং এই প্রক্রিয়া আগাতে পারেন। আর ওয়েস্ট বোর্ড যেটা শ্রম আইনের অধীনে করার কারণে যেটা হয়েছে, শ্রম আইনের ভিতরে আপনি শ্রম আদালতে, ওই যে একদিন আগে একজন বললো, একজন সাংবাদিক নেতা বা সম্পাদক বললেন যে আমি শ্রম আদালতে যাইয়া দাঁড়াই থাকবো সাধারণ মানে শ্রমিকদের সাথে। এটা আসলে ক্লাস ব্যারিয়ার কিনা জানি না, কিন্তু এগেইন হয়তো এটা মনের ভিতরে আছে যে আমরা শিক্ষিত সাংবাদিক, বাট দ্য পয়েন্ট ইজ আসলে ওইখানে তো আসলে আপনি কোনো প্রতিকার পাচ্ছেন না। তো আমাদেরকে ডিফারেন্ট ইনস্ট্রুমেন্ট গুলোকে, আমরা লিগাল ইনস্ট্রুমেন্ট গুলো আনার চেষ্টা করতেছি, অন্তত সাংবাদিকতা সুরক্ষা আইন অথবা গণমাধ্যম কর্মী আইন, যেটা আশা করি যে আমাদের সময়টা করে যেতে পারবো। আমাদের সময় তো খুবই গনিয়ে আসতেছে, সময় কমে আসতেছে, এটা আর কি। কিন্তু বাকি যে আপনি নাগরিক হিসেবে অনেক সুরক্ষা পান, এটা আপনি নাগরিক হিসেবেও চেষ্টা করতে পারেন যাতে আইনি সুরক্ষার জন্য কাজ করতে পারেন। আর এটা টেলিভিশন, প্রিন্ট মিডিয়া, অনলাইন সবার ক্ষেত্রে প্রযোজ্য। বোরহান, আমি ঢাকা থেকে কাজ করি। আমি এই 5 আগস্টের যে অবস্থাটা আপনারা দিয়েছেন, এরপরে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। আমরা গণমাধ্যম কর্মী হিসেবে আমাদের যে সহকর্মী সাগরুণী হত্যা বিচারটা যে একটা আলোড়নমূলক বিষয় একটা স্বপ্ন আমরা দেখেছিলাম। আপনারা আমাদের বলছেন যে আপনার বাকি সময়ের মধ্যে আপনি অনেক ধরনের প্ল্যান করেছিলেন। এই বিষয়ে কোনো ধরনের অগ্রগতির বিষয়ে আপনাদের কোনো চিন্তা বা ভাবনা আছে কিনা? আরেকটা হচ্ছে যে একটা করো, এখন একটা করো। আপনার প্রশ্নটা আগে শফিক ভাই উত্তর দিয়ে নিক, উনি এটা হয়তো ভালো বলতে পারেন। আমরা এই বিষয়ে আমরা এটা আপনি জানেন যে এটা পিবিআই এটা ইনভেস্টিগেট করছে, নতুন করে ইনভেস্টিগেশন শুরু হয়েছে। আনফরচুনেটলি যেটা হচ্ছে যে ওরা ওই সময় যত লোক মানে সাসপেক্ট যারা অ্যারেস্টেড হয়েছিল সবাইকে ওরা খুঁজে বের করার চেষ্টা করছে। কেউ কেউ জেলে ছিল, জেলের থেকেও বেশিরভাগই বের হয়ে গেছে। তারা এখন কোথায় আছে, মানে ক্লুগুলো দরকার, যে ক্লু দিয়ে আপনি এগোতে পারবেন, সেই ক্লু কিছুই রেখে যায়। ওরা এমন কাজ করেছে যে, এবং পরবর্তীতে দোষটা কাকে দিয়েছে, অনেক ক্ষেত্রে সাংবাদিকরা যে বলে গিয়ে নষ্ট করে ফেলেছে, ক্রাইম সিন নষ্ট করে দিয়েছে, মানে পুরো একটা বড় রকমের একটা হত্যাযজ্ঞ করেছে, করে আবার এটা ব্লেম দিচ্ছে সাংবাদিকদের যে তারা ক্রাইম সিন নষ্ট করেছে। পুরো জিনিসটা নিয়ে সত্যিকার অর্থে খুবই সিরিয়াস একটা টিম কাজ করছে পিবিআই। তারা যদি কোনো ব্রেক থ্রু হয় আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো, বাট এটা খুবই কষ্টসাধ্য কাজ। আমাদের সাগর উনি আমাদের বন্ধু, আমাদের সহকর্মী, সত্যিকার অর্থে এইরকম একটা ভয়ানক একটা খুন এটা কল্পনাও করা যায় না। বাট এই গভর্নমেন্ট প্রথম দিন থেকে এটা বিষয় খুব সিরিয়াস ছিল। পিবিআই এর স্পেশাল টিম এটা নিয়ে কাজ করছে, ফুললি তারা এনগেজড। যারা যতজন ওই সময় সাসপেক্ট যারা অ্যারেস্ট হয়েছে, যার নাম এসছে, প্রত্যেকটা লোককে তারা খুঁজে খুঁজে বের করার চেষ্টা করছে যদি নতুন কোনো ক্লু পাওয়া যায়। কিন্তু জিনিস সত্যিকার অর্থে এটা খুবই একটা কষ্টসাধ্য কাজ, বাট আমরা আশা ছাড়িনি। ইনশাআল্লাহ বাংলাদেশে সাগরুণী যারা হত্যা করেছে তাদের একদিন আমরা জানতে পারবো কারা হত্যা করেছে। আমি খুব বেশি কথা বলতে চাই না,
আমি এটা আগে বলেছি, পুরাতন বন্দোবস্তের লোকেরা, পুরাতন মিডিয়া হাউস যারা আছে, বড় বড় হাউস, আপনারা বুঝে নেওয়ার কথা, তারা চায় না যে বাংলাদেশে কোনো বড় বড় কোনো অল্টারনেটিভ মিডিয়া আসুক। কিন্তু আমি যেহেতু এই প্রজন্মের লোক, আমি মিডিয়া দিবই। আমি যদি কালকেও আমাকে সরে যেতে হয় রিপোর্টের কারণে, আপনাদের বিভিন্ন উদ্যোগের কারণে, তারপরে আমি একদিন থাকলেও আমি মিডিয়া দেওয়ার চেষ্টা করে যাব। কারণ আমি মনে করি যে এখানে ফ্রেশ ব্লাড দরকার আছে, ফ্রেশ পার্সপেক্টিভের দরকার আছে, এবং মিডিয়া দেওয়ার ক্ষেত্রে আমরা অবশ্যই নীতিমালা অনুসরণ করে দিচ্ছি। বিভিন্নভাবে এটাকে ফ্রেমিং এর চেষ্টা করা হয়েছে, কিন্তু আসলে কোনো ফ্রেমিং এ কাজে লাগতেছে না। কারণ মানুষ দেখতে পারতেছে যে অল্টারনেটিভ মিডিয়া ছাড়া যে বাকশালী যে ইকোসিস্টেম আছে, আমি এখানে কাউকে বলতেছি না যে বাকশালী ইকোসিস্টেমের অধীনে আপনারা সাংবাদিকরা অবশ্যই জুলাইয়ের শক্তি হিসেবে আমি মনে করি, কিন্তু মালিক পক্ষ থেকে শুরু করে অনেকেই লুকিয়ে আছেন। এবং যখন আমরা মালিকানার ক্ষেত্রে যাই, মালিকানার ফাইলগুলো দেখি, অধিকাংশ মালিক এখনো আওয়ামী লীগের, এখনো আওয়ামী লীগের মালিকানাও পরিবর্তন করা হয়নি। ওনারা বিদেশ থেকে বসে বসে এখনো এখানে টেলিভিশন চ্যানেলে যে আয় হয় সেটা থেকে ওনারা পাচ্ছেন, পত্রিকা অফিস থেকে যেটা হয় সেটা পাচ্ছেন। আমরা চেষ্টা করছি আইনের ভিতর থেকে যতটুকু পারা যায়, যেহেতু আমরা বন্ধ করবো না, আমরা দিব, এটাই আমার পলিসি। এই মইনুল আর কি দিবেন নাকি? আর একটা আছে মইনুল। আচ্ছা, ওই আপনারটা একটু দিই, এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তারপরে আমার সেক্রেটারির প্রশ্ন আছে। ওকে, আবার তথ্য অধিকার আইনে যে বিষয়টা আছে, তথ্য অধিকার আইনে আপনার হচ্ছে আমরা কিছু পরিবর্তনের প্রস্তাবনা আছে, এগুলো আমরা দেখতেছি। এটা যদি নীতিমালা যদি পরিবর্তন করা যায় করব। আর কেউ বিশেষ করে সিভিল সোসাইটি থেকে কিছু প্রস্তাবনা আছে। আর তথ্য কমিশন আমরা অনেক আগে প্রস্তাব করে রেখেছিলাম, কিন্তু এটা হয় নাই। এটা আমার জন্য দুঃখজনক, এটা বিভিন্ন কারণেই হয় নাই। কিন্তু তথ্য কমিশনটা অ্যাক্টিভেট করার চেষ্টা আমি নিয়েছিলাম সেই জুলাই মাসে। আগস্ট মাসে আমরা প্রস্তাবনা সহ এটা উত্থাপন করেছিলাম, কিন্তু এটা কার্যকর করা হয়নি। আর তথ্য অধিকার আইন তথ্য কমিশনের মুখাপেক্ষী কিনা আমি শিওর না। আমি মনে করি এর বাইরেও তথ্য অধিকার আইনের সূত্রে আপনাদের তথ্য প্রাপ্তির অধিকার আছে, এটা তথ্য কমিশনের আমি মনে করি যেটা মুখাপেক্ষী না। এবং প্রত্যেকটা মন্ত্রণালয়ে আপনি যদি যান দেখবেন যে এটা একটা সিটিজেন চার্টারের অংশ, বা তথ্য প্রদানের যেই আপনাদের সুযোগগুলো আছে, তথ্য প্রাপ্তির অধিকার আছে, এটা লিখিত আছে। ফলে আমি মনে করি যে এটা আপনারা আইনটা দেখে আপনারা এই বিষয়ে কথা বলতে পারেন এবং তাদের কাছে পৌঁছাতে পারেন। আর আমার মন্ত্রণালয় রিলেটেড কমিশন রিলেটেড, তো আমার কোনো কমিশনার নাই, কিন্তু ওখানে একজন আমার সচিব। না না, আমি এখানে একটাই প্রশ্ন ভাই, একটু আপনি একটু 4-5 মিনিট বসেন। আমি কালকে মানে কথা বললাম সকালে, প্রথমে আমি দেখলাম রিপোর্টের মানে ধাঁচ হচ্ছে একরকম। প্রথমে রিপোর্ট যাওয়া শুরু করলো কি শিরোনামে, যে মন্ত্রী এই কথা বলছেন, উপদেষ্টা এই কথা বলছেন। পরবর্তী যখন দেখবেন আপনারা এখনো সার্চ করেন হেডলাইন, 8-10টা বড় বড় পত্রিকার হেডলাইন একই। প্রথম আলো, সমকাল, তারপর আরো অনেকগুলো, সমকাল আর প্রথম আলো প্রায় সমান।